আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাস হচ্ছে এসএসসি রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। আজকে আমরা আলোচনা পর্যাবৃত্ত ধর্ম। পর্যাবৃত্ত ধর্ম কী কী আছে সেগুলো আমার জানা দরকার। আছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক আকার বা পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং সর্বশেষে আমরা শিখব পর্যায় সারণীর সুবিধা। এবং আমাদের মনের মধ্যে কিছু কোয়েশ্চেন জাগে, সেগুলো হচ্ছে সোডিয়াম প্লাস অ্যামোনিয়াম আয়নের মধ্যে কণার আকার বড়, কিংবা অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম 2+এর মধ্যে কণার আকার বড়, সেগুলো আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে। আমরা এই সকল প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ। তো আমরা লিবিসের তথ্য অনুসারে আমরা জানি পর্যায় সারণীকে প্রথমত উনি দুটো ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ধাতু এবং অধাতু। এই জন্য পর্যাবৃত্ত ধর্মের মধ্যে সর্বপ্রথম রাখা হয়েছে অধাতব ধর্ম এবং অধাতব ধর্ম। আমরা ছোটোবেলাতে পড়ে এসেছি ধাতু হচ্ছে সেগুলো যেগুলো চকচক করে কিন্তু অধাতু চকচক করে না, যেগুলোকে আঘাত করলে শব্দ করে কিন্তু অধাতুর ক্ষেত্রে শব্দ করে না, সেগুলো হচ্ছে কি ধাতু এবং অধাতু। তাইলে এখন আর আমরা এই পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কীভাবে বলবো, কোনো একটি যে সকল মৌল খুব সহজে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে বা অপসারণ করে বা ছেড়ে দেয় সেগুলোকে আমরা কি বলবো, ধাতু বলবো। আর যে সকল পদার্থ এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে সেগুলোকে আমরা কি বলবো, অধাতু বা অধাতব ধর্ম বলা হবে। এখন পারমাণবিক ব্যাসার্ধের আমরা জানি হাইড্রোজেন এই 2 নম্বর থেকে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, নিয়ন। লিথিয়াম হচ্ছে ধাতু, বেরিলিয়ামও ধাতু, কিন্তু যেতে যেতে অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন এগুলো হচ্ছে কি অধাতু। তার মানে যতই আমি বাম পাশ থেকে, আমি যদি চিন্তা করি এটা আমার বাম পাশ, এটা ডান পাশ, যতই বাম পাশ থেকে আমি ডান পাশে যেতে থাকবো ততই আমার ধাতব ধর্ম কী হয়ে থাকবে, হ্রাস পেতে থাকবে। ততই আমার ধাতব ধর্মগুলো কী পেতে থাকবে, হ্রাস পেতে থাকবে। ঠিক আছে। আর বাম পাশ থেকে ডান পাশে যদি যাই, আমি ডান পাশ থেকে বাম পাশে যদি যাই তাহলে ধাতব ধর্মগুলো কী পাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে। বাম পাশ থেকে ডান পাশে গেলে ধাতব ধর্মগুলো কী পাবে, হ্রাস পাবে। এবং বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে ধাতব ধর্মগুলো কী পাবে, বৃদ্ধি পাবে। এবার আসো পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কি, আমরা জানি পরমাণু নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন ও নিউট্রন। ঠিক আছে। তার মানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার মধ্যে একটা আকর্ষণ বল বিদ্যমান। এই পারমাণবিক আকর্ষণ বলের কারণে, এই যে ইলেকট্রন এবং প্রোটন মধ্যে আকর্ষণ বলের কারণে পারমাণবিক ব্যাসার্ধগুলো কি হয়, কম বেশি হয়। শুধু তাই না, আবার আমরা জানি একটা পর্যায় থেকে অপর একটা পর্যায়ে যেতে থাকলে তখন শক্তি স্তরের সংখ্যা কী পেয়ে থাকে, বৃদ্ধি পেয়ে থাকে। ফলে ইলেকট্রন সংখ্যাও কী পেয়ে থাকে, বৃদ্ধি পেতে থাকে। ফলে ব্যাসার্ধটা কী হতে, বাড়তে থাকে। যেমন আমি যদি লিথিয়ামেরটা যদি আঁকি, লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে কয়টা, 3টা। দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস 1 2 3। ঠিক আছে। এখন আমি সেম ব্যাসার্ধ বিশিষ্ট লিথিয়ামের পরে কি, লিথিয়াম, এটা হচ্ছে লিথিয়াম। ঠিক আছে। লিথিয়ামের পরে আমি যদি বেরিলিয়াম যদি আঁকি, বেরিলিয়ামের আছে কয়টা, দেখো বেরিলিয়ামের আছে 1 2 3 4, বেরিলিয়ামের 4টা। এটার আকার এটা থেকে একটু ছোট হবে। আমি যদি আঁকতে আঁকতে যদি অক্সিজেন যদি আঁকি, অক্সিজেনের পারমাণবিক আকার যদি আঁকি তাহলে কি হবে, এখানে 1 2 2 3 4 5 6, মোট 8টা। তার মানে দেখো যতই আমি এদিক থেকে এগিয়ে থাকবো, মানে বাম পাশ থেকে ডান পাশে যেতে থাকবো, ততই পারমাণবিক আকার কী হতে থাকবে, ছোট হতে থাকবে। ততই পারমাণবিক আকার কী হতে থাকবে, ছোট হতে থাকবে। আবার আমি যদি ঠিক সেমভাবে আমি যদি সোডিয়াম যদি আঁকি, সোডিয়াম হচ্ছে 11টা, শক্তি স্তর হচ্ছে 3টা, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা, তৃতীয় শক্তি স্তরে 1টা। এটা হচ্ছে সোডিয়াম। ঠিক আছে। সোডিয়ামের পর আমি যদি সিলিকন যদি আঁকি, সিলিকন হচ্ছে কত নম্বরে, 14 নম্বরে। সিলিকনের যদি আঁকি 1 2 3 4 5 6 7 8 9 10। সেটা থেকে এটা একটু বড় বড় ছোট করে আঁকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। অথবা 4টাকে চাইলে 4 মাঝে দিতে পারবা, 11 12 13 14। ক্লিয়ার। দেখো এটা থেকে এটার আকার কেন কম, সিলিকনের আকার কেন কম আমি একটু বলি। যেভাবে পরীক্ষাতে লিখবা সেটা হচ্ছে, আমরা জানি একই পর্যায়ে সোডিয়াম এবং সিলিকন দুটো একই পর্যায়ে। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে যাওয়ার সাথে সাথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। শুধুমাত্র যে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় তা কিন্তু না, সেই সাথে আবার আমার পরমাণুর কেন্দ্রে যে প্রোটন আছে, প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়।
প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের একটা আকর্ষণ বল এমন কী পায়, বৃদ্ধি পায়। ফলে জিনিসটার আকার আগে থেকে কেউ থাকে ছোট হয়ে থাকে। যখন আকর্ষণ বল যখন বৃদ্ধি যখন পাবে, একজন কাছে যদি টানে তাহলে অবশ্যই তার আকারটা আগে থেকে কী হয়ে আসবে, ছোট হয়ে আসবে। এই জন্য একই পর্যায়ে ডান থেকে বামে পারমাণবিক আকার কী পায়, বৃদ্ধি পায়, কিন্তু ডান থেকে বাম পাশে পারমাণবিক আকার কীভাবে বৃদ্ধি পাবে এবং পারমাণবিক বাম থেকে ডানে পারমাণবিক আকার কীভাবে হ্রাস পাবে। এই জন্য আমি যদি চিন্তা করি, একটা ইলেকট্রন ব্যাসার্ধ চিন্তা যদি করি, ভালো করে দেখো, এটা হচ্ছে বাম থেকে ডানে, এটা হচ্ছে ডান থেকে বামে, ঠিক আছে। কি বলছি, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ এদিকে কি পায়, হ্রাস পায়, আর এদিকে কি পায়, বৃদ্ধি পায়, ঠিক আছে। পারমাণবিক ব্যাসার্ধ এদিকে হ্রাস পাবে, মানে যতই একই পর্যায়ে বাম থেকে ডানে বৃদ্ধি পাবে আর বাম থেকে ডানে কী পাবে, হ্রাস পাবে। এখন আমি যদি বলি লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে কোনটির আকার বড়, সোডিয়ামের আকার বড়, লিথিয়ামের আকার ছোট। আমি যদি অক্সিজেন এবং সোডিয়ামের কথা চিন্তা যদি করি, তাহলে ওখানে ইলেকট্রন কথা বলতে হবে না, এখানে কী বলতে হবে, অক্সিজেনের পারমাণবিক এই কক্ষপথ সংখ্যা হচ্ছে 2টা, ঠিক আছে, আর সোডিয়াম হচ্ছে কয়টা, 3টা। সেই ক্ষেত্রে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বড়, অক্সিজেনটা কি ছোট। এবার আসো, আমি যদি বলি সোডিয়াম এবং নিয়নের মধ্যে কোনটির আকার বড়, সোডিয়াম প্লাস এবং নিয়ন মাইনাস কোনটির আকার বড়। দেখো সোডিয়াম প্লাস সোডিয়ামে আছে কয়টা, 11টা। আমি একটু চিত্রটা আঁকি দিই তোমাদেরকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। নিয়ন আঁকি, নিয়ন আছে 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হচ্ছে নিয়নের পারমাণবিক গঠন, আর এটা হচ্ছে কি সোডিয়ামের পারমাণবিক গঠন। এখন আমাকে কি বলছে, সোডিয়াম প্লাস, প্লাস মানে হচ্ছে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা সে কি করে ফেলবে, ত্যাগ করে ফেলবে। এখন ত্যাগ যদি করে, তাহলে আমি যদি দেখি সোডিয়াম একটাই, সোডিয়াম প্লাস মানে হচ্ছে সোডিয়ামের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা, 10টা। তাহলে সোডিয়ামেরও 10টা, নিয়নেরও 10টা ইলেকট্রন সংখ্যা। তাহলে এখন কথা হচ্ছে কার পারমাণবিক আকার বড় হবে, কার পারমাণবিক আকার ছোট হবে, বা পারমাণবিক ব্যাসার্ধ কারটা বড় হবে, কারটা ছোট হবে। এই ক্ষেত্রে যদি ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যদি যায়, আমি আবারও বলি ভালো করে শুনো, ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যদি যায়, সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে কার প্রোটন সংখ্যা বেশি, কার প্রোটন সংখ্যা বেশি। সোডিয়ামের প্রোটন সংখ্যা বেশি, সোডিয়ামে প্রোটন আছে 11টা, এবং নিয়নে প্রোটন আছে কয়টা, নিয়নে প্রোটন আছে হচ্ছে 10টা। তার মানে 10টা 11টা নিশ্চয়ই 10টাকে বেশি জোরে টানবে। 10টাকে টানার চাইতে 11টা 11 জন মিলে যদি 10 জনকে যদি টানে, তাহলে অবশ্যই এটা বেশি হবে, তাই তো। তার মানে এটার ক্ষেত্রে সোডিয়াম প্লাসের ব্যাসার্ধ কম হবে, নিয়নের ব্যাসার্ধটা কি হবে, বেশি হবে। কথা বুঝে গেছে। যদি ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যদি যায়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব কার পারমাণবিক সংখ্যাটা বেশি, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কার বেশি। যার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বেশি হবে, তার আকারটা কি হবে, ছোট হবে। তার মানে আমরা অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামটা বলতে পারবো। অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম দোনোটার হচ্ছে ইলেকট্রন সংখ্যা 10 করে, কিন্তু অ্যালুমিনিয়ামের কত, অ্যালুমিনিয়ামের হচ্ছে ইলেকট্রন হচ্ছে 13টা, ম্যাগনেসিয়ামের 12টা প্রোটন সংখ্যা। সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের আকারটা কী হবে, ছোট হবে। এটা গেল আমার পারমাণবিক আকার। এবার আসো, আমার ইলেকট্রন আসক্তি কাকে বলে। কোনো গ্যাসীয় মৌলে 1 মোল পরমাণু থেকে একটি ইলেকট্রন বের করে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে বলা হয় ইলেকট্রন আয়নীকরণ শক্তি। একটি ইলেকট্রন বের করে নিতে যে পরিমাণ শক্তির দরকার তাকে বলা হবে আয়নীকরণ শক্তি। এখন আমি যদি বলি, ভালো করে দেখো, সোডিয়াম হচ্ছে 11টা, আর ক্লোরিন হচ্ছে ইলেকট্রন সংখ্যা 17টা, ঠিক আছে। তার দেখো সে খুব সহজেই কিন্তু 10 হবে। কেমনে 10 হবে, একটা ইলেকট্রন ত্যাগ করে। তার জন্য তাকে তেমন একটা ফোর্স করতে হবে না, সে এমনিতে দিয়ে দিবে। তার মানে তার ইলেকট্রন আয়নীকরণ শক্তি খুবই কম, আয়নীকরণ শক্তি কি কম, খুবই কম। কিন্তু ক্লোরিন থেকে চাইলে কি আমি একটা ইলেকট্রন বা 2টা ইলেকট্রন কি খুব সহজে বের করে ফেলতে পারবো, কখনোই কিন্তু পারবো না। তার মানে ওর ইলেকট্রন আসক্তিটা, এই আয়নীকরণ শক্তিটা প্রচণ্ড পরিমাণ বেশি। তার মানে একে আমি যদি একটা ইলেকট্রন অপসারণ, এক বা একাধিক ইলেকট্রন অপসারণ করতে যদি যাই, তখন সেই ক্ষেত্রে সে কিন্তু
বের করতে দিবে না, ক্লোরিন বলবে যে না আমার থেকে নিতে পারবো না, আমার একটা দিলে আমার ফিল বুঝে আমাকে দিব কেন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে সোডিয়ামের থেকে ক্লোরিনের আয়নীকরণ শক্তি কী হবে, বেশি হবে। সোডিয়াম থেকে ক্লোরিনের আয়নীকরণ শক্তি কী হবে, বেশি হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি এখন যদি আয়নীকরণ শক্তির কথা যদি বলি, আয়নীকরণ শক্তি ভালো করে দেখো, আয়নীকরণ শক্তি হচ্ছে পর্যায় পারমাণবিক ব্যাসার্ধের ঠিক উল্টা। মনে রাখবো আয়নীকরণ শক্তি হচ্ছে মানে বাম থেকে ডান পাশে, তাহলে আয়নীকরণ শক্তি কি পায়, বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে কি পায়, হ্রাস পায়। এখন উপর থেকে নিচে কেন হ্রাস পায়, আমি বাম থেকে ডানে গেলে না বুঝছি, উপর থেকে নিচে গেলে কেন হ্রাস পায়। সোডিয়াম এবং পটাশিয়ামের কথা যদি বলি, সোডিয়াম হচ্ছে 3 নম্বর পর্যায়ে, পটাশিয়াম হচ্ছে 4 নম্বর পর্যায়ে। এখন দেখো এটা যেহেতু 4 নম্বর পর্যায়ে, এটা পারমাণবিক আকার কিন্তু বড়, পারমাণবিক আকার যদি বড় যদি হয়, এটা যদি সর্বশেষ স্তরে, এটা দেখো এটা হচ্ছে মনে করলাম আমার পটাশিয়াম, আর এটা হচ্ছে সোডিয়াম, এটা সর্বশেষ একটা ইলেকট্রন, আর এটা হচ্ছে পটাশিয়াম একটা ইলেকট্রন। এটার সাথে কিন্তু এটার সাথে আকর্ষণ কিন্তু কম, কিন্তু এটার সাথে আকর্ষণ কিন্তু বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কে খুব সহজে ইলেকট্রন দান করবে, কে খুব সহজে একটা ইলেকট্রন দান করবে, কে দান করবে, পটাশিয়াম। কারণ পটাশিয়াম যেহেতু পারমাণবিক বড়, নিউক্লিয়াসের সাথে আর আকর্ষণ বল কম, আকর্ষণ বল কম হওয়ার কারণে সে খুব সহজে কী করবে, ইলেকট্রন দিয়ে দিবে। এই জন্য আয়নীকরণ শক্তি উপর থেকে নিচে নেমে থাকলে কী পায়, হ্রাস পায়। এবার আসো ইলেকট্রন আসক্তি কাকে বলা হয়। ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, খুবই বুঝতেছি, কোনো গ্যাসীয় মৌলের এক মৌলের পরমাণু থেকে একটি মৌলের ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন বা একটি ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতা বা শক্তি বলা হয়, সেটাই হচ্ছে কি আমার ইলেকট্রন আসক্তি। সেটাকে আমরা কি বলবো, ইলেকট্রন আসক্তি বলবো। তাইলে এখন আমরা যদি দেখি, দেখো মনে করলাম ফ্লোরিন এবং ক্লোরিন, অথবা ফ্লোরিন এবং ক্লোরিনের কথা ধরি, কে আগে ইলেকট্রন গ্রহণ করবে, অবশ্যই ফ্লোরিন গ্রহণ করবে, যেহেতু ফ্লোরিনের আকর্ষণ এমনিতেও বেশি। এটা মনে করলাম ফ্লোরিন আর এটা মনে করলাম ক্লোরিন, ভালো করে এটা ফ্লোরিন এটা ক্লোরিন, এটার একটা ইলেকট্রন কম আছে আর ক্লোরিনের একটা ইলেকট্রন কম আছে। এখন একটা ইলেকট্রন যদি দিই, নিশ্চয়ই এইটার আকর্ষণ বলটা বেশি, যেহেতু আকার যেহেতু বড়, আকার যেহেতু ছোট, তার মানে একটা ইলেকট্রন দিলে সে খুব সহজে টুক করে এর মধ্যে নিয়ে নেবে। তার মানে ক্লোরিনের আর ইলেকট্রন আসক্তি কি, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন থেকেও কি বেশি, দ্যাট মিনস ফ্লোরিন ক্লোরিন। কথা বোঝা গেছে। এখন যদি বলি যে ক্লোরিন এবং সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে কারটা বেশি, চিন্তা করে দেখো সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি, নিশ্চয়ই ক্লোরিন তো গ্রহণ করবেই না, সোডিয়াম তো ইলেকট্রন গ্রহণ করবে না, সে ত্যাগ করবে। তার মানে সোডিয়ামের ইলেকট্রন আসক্তি নাই, সোডিয়ামের ইলেকট্রন আসক্তি নাই। দ্যাট মিনস আমি বলতে পারবো কি ইলেকট্রন আসক্তি এটাও সেম, বাম থেকে ডানে বৃদ্ধি পায়, আর এখানে বাম উপর থেকে নিচে কি পায়, হ্রাস পায়। ক্লিয়ার, বাম পাশ থেকে ডান পাশে কীভাবে বৃদ্ধি পাবে এবং উপর থেকে নিচে কীভাবে হ্রাস পাবে, ঠিক আছে। এটাই গেলে ইলেকট্রন আসক্তি। এবং তড়িৎ ঋণাত্মকতা কাকে বলা হয়, সমযোজী বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ দুটি পরমাণু যখন পরস্পর সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, তখন তাদের পরমাণুর মধ্যে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করে, এই পরমাণুগুলো নিজের দিকে ইলেকট্রন আকর্ষণ করে। এই আকর্ষণটা হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত ধর্ম। এটা কীরকম, এটা হচ্ছে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে হ্রাস পায়, আর তড়িৎ ঋণাত্মকতার মান বাম থেকে ডান পাশে কী পায়, বৃদ্ধি পায়। দ্যাট মিনস আমি যদি বলি তড়িৎ ঋণাত্মকতাও সেম, বাম থেকে ডানে বৃদ্ধি পাবে এবং উপর থেকে নিচে কীভাবে হ্রাস পাবে। কথা বুঝে গেছে। এইটাও ঠিক সেম। এই জিনিসগুলো একটু লিখে রাখবা, খুব সহজে বুঝবা, ঠিক আছে। এখন আসো আমি কয়েকটা জিনিস বলি। মনে করলাম লিথিয়াম, এরপরে হচ্ছে নাইট্রোজেন, এরপরে হচ্ছে ক্লোরিন, এরপরে মনে করলাম অ্যালুমিনিয়াম এবং পটাশিয়াম, ঠিক আছে। এটাকে আমি নাম্বার দিই, এটা দিলাম 1 নাম্বার, এটা দিলাম 2 নাম্বার, এটা দিলাম 3 নাম্বার। আমি এদের ক্রম করব, ঠিক আছে। এদের ক্রম করার আগে আমাকে ইলেকট্রন বিন্যাসগুলো করতে হবে। আমরা প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসগুলো করবো, করার পর দেখবো যে কি লিথিয়াম 2 নাম্বার পর্যায়ে অবস্থিত। কত নম্বর পর্যায়ে অবস্থিত, 2 নাম্বার। নাইট্রোজেনও 2, ক্লোরিন হচ্ছে 3, অ্যালুমিনিয়াম 3, পটাশিয়াম 4।
ঠিক আছে, 2 3 4। তার মানে লিথিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম। আচ্ছা আমি আরেকটা দিই, মনে করলাম সোডিয়াম। সোডিয়াম কত নাম্বার? 3 নাম্বার। তাহলে পটাশিয়ামের আগে কে বসবে? সোডিয়াম বসবে। ক্লিয়ার? প্রথমে দেখো আমি 2গুলোকে একসাথে লিখছি, এরপর এগুলো সবগুলো 3, এরপরে 4 যদি থাকে 4গুলোকে আমি একসাথে লিখবো। মনে করলাম 4-এর মধ্যে আমি এখানে জিঙ্কও দিলাম। ঠিক আছে, মনে করলাম এখানে জিঙ্কও আছে। ঠিক আছে, 4গুলোকে আমি একসাথে লিখলাম। কথা বুঝে গেছে? এবার আসো আমি এবার এগুলোর ক্রম করব। কোনগুলোর ক্রম? এগুলোর ক্রম করব। যেহেতু লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা সোডিয়াম থেকে কম, সেহেতু লিথিয়ামের পারমাণবিক আকার সোডিয়াম থেকে নাইট্রোজেন থেকে কী হবে? বেশি হবে। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা সবচাইতে কম, দ্যাট মিনস সোডিয়াম সর্বশেষে একটা ইলেকট্রন বিদ্যমান। অ্যালুমিনিয়ামের আছে 3টা, ক্লোরিনের 7টা। দ্যাট মিনস আকার বড় হবে অ্যালুমিনিয়ামের, তারপরে সোডিয়ামের, তারপর অ্যালুমিনিয়ামের, তারপর সবচেয়ে ছোট কার হবে? ক্লোরিনের। এখানে আবার ঠিক একই চিহ্ন দিয়ে দিবা, গ্রেটার দেন চিহ্ন। ঠিক আছে, আকারের ক্রম করতেছি। পটাশিয়াম এবং জিঙ্কের মধ্যে পটাশিয়ামের আছে 1টা, জিঙ্কের আছে 10টা। দ্যাট মিনস এটা হবে কত? 12টা। দ্যাট মিনস এটা হবে এটা। ক্লিয়ার? কথা বুঝে গেছে? এটাই হচ্ছে আকারের কি ক্রম। এবার আমাকে যদি বলো যে বাকিগুলা কোনো ব্যাপারই না, বাকিগুলা জাস্ট উল্টাই দিবা। ক্লিয়ার? বাকিগুলাকে জাস্ট কি করবা? উল্টাই দিবা। এখানেও ঠিক সেম, এর পরেগুলোও ঠিক সেম। কথা বুঝে গেছে? এগুলা ঠিক একই রকম। এখন যে জিনিসটা মোরাল অফ দ্য স্টোরি কি, এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে কি, আমার যদি আয়ন পরমাণু আকার ক্রম করতে বলো, আয়নগ্রহণ শক্তি করতে বলো, রাশক্তির ক্রম করতেই বলো, আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে পরমাণুগুলোকে তাদের শক্তি স্তর আকারে সাজাবো। আগে ইলেকট্রোবিন্যাস করব। ইলেকট্রোবিন্যাস করার পরে আগে পর্যায় অনুসারে সাজাবো। দেখো আমি আগে পর্যায় করে সাজাইছি। এই পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4। পর্যায় করে সাজানোর পরে এবার পর্যায়গুলো ক্রম করবা। কথা বুঝে গেছে? তারপরে গিয়ে করবা। এরপরে আসো পর্যায় সারণীর সুবিধা। পর্যায় সারণীর সুবিধা আমরা কম বেশি সবাই জানি। আমরা জানি প্রত্যেকটা মৌলের 8টা বৈশিষ্ট্য থাকে। 4টা হচ্ছে ভৌত ধর্ম, 4টা হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মগুলো হচ্ছে কি কি? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব এবং হচ্ছে অবস্থা। পদার্থের অবস্থা আমরা জানি 3 ধরনের, কঠিন, তরল, বায়বীয়। ঠিক আছে, তার মানে 4টা। এখন 118টা মৌলের যদি আমি 4টা করি ভৌত ধর্ম শিখতে যদি যাই। এবার আসো রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম 4টা। রাসায়নিক ধর্ম কোনগুলা? একটা মৌল কীভাবে আসলে এটাকে মৌল কিনা মৌল না কীভাবে টেস্ট করে, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিনা, এটা ক্ষারের সাথে বিক্রিয়া করে কিনা, এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিনা এবং এটি পানির সাথে বিক্রিয়া করে কিনা, এই ভৌত ধর্মগুলোই দেখা, রাসায়নিক ধর্মগুলোই দেখা হয়। তাহলে এরকম আরও 118 গুণ 4 এরকম মোট কয়টা আছে? যা আছে এতগুলোর সংখ্যক প্রায় 944টার মতো মেবি। এই 944টার মধ্যে বৈশিষ্ট্য মহা কিন্তু সম্ভব না। এই জন্য এই পর্যায় সারণী ব্যবহার করা হয়। এই পর্যায় সারণীর সাথে খুব সহজে আমি এই 6টা মৌলের এই বৈশিষ্ট্যগুলো খুব সহজে কি রাখতে পারবো? মনে রাখতে পারবো। কথা বোঝা গেছে? তার মানে এই 6টা মৌলের 48টা বৈশিষ্ট্য আমি একটা মাত্র জিনিস দিয়ে আমি খুব সহজে মনে রাখতে পারবো। এটাই ছিল আজকে আমাদের ক্লাস। আর তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা যদি হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কী ধরনের ক্লাস লাগবে আমাকে অবশ্যই বলবা। প্রত্যেকে ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে আমরা 5ম অধ্যায় করব না, আমরা 6ষ্ঠ অধ্যায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।